ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে আমাদের ক্লাস হবে ক্লাস 12 এর থার্ড ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের লেকচার 2। যারা লেকচার 1 দেখোনি তারা অবশ্যই লেকচার 1 দেখার পরে লেকচার 2 শুরু করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। লেকচার 1 এ যেখানে আমি শেষ করেছিলাম, লেকচার 2 এ তার কিছুটা পোরশন রিপিট করে বলছি যাতে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি এই যে সরল ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ, এদের প্রপার পিকচারটা দিয়েছি। আগের দিন আমি নিজে এঁকে দেখিয়েছিলাম। তো এই যে সরল ভোল্টীয় কোষ, এর ক্ষেত্রে বুঝেছিলাম যে এটা একটাই প্রকোষ্ঠে বিক্রিয়াটি হয়, একটাই প্রকোষ্ঠে বিক্রিয়াটি হয়। এবং সেখানে আমি কয়েকটা ওয়ার্ড বলেছিলাম, তার মধ্যে অপশন হচ্ছে একটা হচ্ছে লোন। লোন লোনের পুরো ডেফিনেশন ছিল কি, লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড অ্যান্ড নেগেটিভ। এল ফর ছিল লেফট সাইড অর্থাৎ বাম দিকে, ও ফর অক্সিডেশন অর্থাৎ জারণ ঘটে, এন ফর অর্থাৎ বাম দিকে যে তড়িৎদ্বার আছে সে অ্যানোড, তাকে অ্যানোড বলা হয়, এবং এন ফর নেগেটিভ অর্থাৎ বাম দিকে যে তড়িৎদ্বার সে নেগেটিভ আধান পায়। তার মানে এটা হলো আমাদের তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার, এটা হলো আমাদের তড়িৎদ্বার। বোঝা গেল? দুটো তড়িৎদ্বার। এই বাম দিকটাকে বলা হয় অ্যানোড, ডান দিকটাকে বলা হয় ক্যাথোড। কারণ বাম দিকটা লিখেছি আমি লোন, ডান দিকটা কি হবে? ডান দিকটা হলো রাইট সাইড। অক্সিডেশনের উল্টো হচ্ছে রিডাকশন, রাইট সাইডে কি হলো? রিডাকশন হলো। তারপরে কি আছে যে অ্যানোডের উল্টো ক্যাথোড হবে, তাহলে ক্যাথোড। আর নেগেটিভের উল্টো পজিটিভ, অর্থাৎ এর উল্টো লিখবো রাইট সাইডে কি হবে, যে এক হচ্ছে বিজারণ ঘটবে, দুই হচ্ছে সেটাকে আমরা রাইট সাইড বিজারণ এবং ক্যাথোড বলা হয়, এবং পজিটিভ আধান পায়। স্যার নেগেটিভ পজিটিভ আধান কারা পাবে? এই যে যে তড়িৎদ্বার আছে, এই যে তড়িৎদ্বার আছে এরা পাবে। তা নেগেটিভ কে পাবে? অলরেডি লেফট সাইডে যে আছে, লেফট সাইডে যে আছে তাকে আমি নেগেটিভ আধান দিচ্ছি, অর্থাৎ এই দণ্ডটি নেগেটিভ আধান প্রাপ্ত হয়। স্যার কিভাবে হয়? আগের ক্লাসে আমি সেটা রিপিট করেছিলাম যে বাম দিকে যেহেতু জারণ ঘটে, আর এখানে দেওয়া আছে দেখো জিঙ্ক। এই জিঙ্ক কি বলবে? আমি এখানে লিখছি জিঙ্ক বলছে আমি দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে দ্রবণে আসবো। অর্থাৎ এই যে দণ্ডের যে জিঙ্ক আছে সেই জিঙ্ক কিন্তু দ্রবণে Zn2+ হিসাবে আসবে। ক্লিয়ার? তাহলে লেফট সাইড বাম দিক অক্সিডেশন জারণ ঘটলো, ওটাকে অ্যানোড বলে, অলরেডি লেখা আছে অ্যানোড। এবং দেখো যখন ইলেকট্রন এই দুটি ছাড়লো, যখন ইলেকট্রন এই দুটি ছাড়লো, ওই ইলেকট্রনগুলোই হচ্ছে এই যে দণ্ডের ইলেকট্রন, দণ্ডে রইল। এইরকম প্রসেস চলতে থাকলে এখানে প্রচুর মাত্রায় ইলেকট্রন জমা হবে, এখানে প্রচুর মাত্রায় ইলেকট্রন জমা হবে। এটা হচ্ছে লেফট সাইড বললাম। বাকি ইলেকট্রন কোথায় কি যাবে একটু পরে বলছি। একই রকম ভাবে এর উল্টো যখন ডান দিক বলবো, এর উল্টো যখন ডান দিক বলবো, দেখা গেছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ভ্যালু অনুযায়ী, পরে ওটা ডিটেলসে যাব, কপারের আগেই অর্থাৎ কপার অপেক্ষা এই যে দ্রবণে থাকা H2SO4 ও দ্রবণে চলে আসবে H+NSO4 2- রূপে। এই H+টাই কিন্তু ইলেকট্রন পাওয়ার আশায়, এখান থেকে পাওয়ার আশায় এসে এই ধাতুর কাছ থেকে ইলেকট্রন নেওয়ার আশায় আসবে। স্যার এই ধাতু কোথায় ইলেকট্রন পাবে? এই যে বাম দিকে, এই যে বাম দিকে যে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে গেলে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে এই ইলেকট্রনগুলো এই পরিবাহী তার বরাবর এই দিকে এসে যাবে। অর্থাৎ এখানে ক্রমাগত ইলেকট্রন আসতে থাকছে, বাট এখানে সঞ্চয় হবে না। দ্রবণের যে H+ আছে, ওই H+ গুলো ওই ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। অর্থাৎ ডান দিকের রিয়াকশন হয়ে গেল, ডান দিকের কি রিয়াকশন হলো? H++ ইলেকট্রন সমান H, যদি এটাকে 2 করি তাহলে 2 ইলেকট্রন করলে H2 এই গ্যাস হিসাবে উড়ে চলে যাবে। রিয়াকশন বোঝা গেল ডান দিকের?
তাহলে বাম দিকের হলো জারণ, আমরা ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ বলি, দ্যাট ইজ কল অক্সিডেশন। ডান দিকে ইলেকট্রন যুক্ত হওয়াকে আমরা বিজারণ বলি, দ্যাট ইজ কল রিডাকশন। এই প্রসেস কন্টিনিউ চলতে থাকলে কি অসুবিধা হয়েছিল, যে কন্টিনিউ চলতে থাকলে যে জিঙ্ক গুলো Zn2+ হিসেবে দ্রবণে আসছিল ওরা কিন্তু তড়িৎদ্বারের পাশাপাশি লেগে বা থেকে যাবে। কারণ কেন সরে যেতে যাবে, Zn2+ আছে মানে প্লাস হয়ে গেলেও ইলেকট্রনের প্রতি তো তার একটা আকর্ষণ থাকবে, টান থাকবে। তাই প্লাস হয়ে দ্রবণে আসলেও টান থাকার জন্য দণ্ডের কাছাকাছিই থাকবে, দণ্ডের এই কাছাকাছি থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি দণ্ডের এই চতুর্দিকে একটা লেয়ার তৈরি করে দেবে, একটা লেয়ার বানাবে। লেয়ার বানানোর জন্য যে জিঙ্ক দণ্ডের যে আর যে শুধু জিঙ্ক আছে ওই জিঙ্ক কিন্তু বাইরে বেরিয়ে আসতে সমস্যা হবে লেয়ারের জন্য। অর্থাৎ যদি ভিড় জমিয়ে দেয় তাহলে কিভাবে আসবে, ডিস্টার্ব হবে, হয়েছে। আর যদি না বেরিয়ে আসতে পারে তাহলে এই প্রসেসটা অর্থাৎ Zn ইলেকট্রন ছাড়বে কেন, বেরিয়ে আসতে পারলে তো ছেড়ে আসবে। তাহলে অর্থাৎ ইলেকট্রন ছাড়ার যে পরিমাণ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এই রকম লেয়ার যত বাড়বে ইলেকট্রন ছাড়ার পরিমাণ কমবে, যত কমবে একটা সময় পর রিঅ্যাকশনটা স্লো হতে হতে প্রায় বন্ধের দিকে যাবে। এটা আমি লেফট সাইডের ঘটনা বললাম। রাইট সাইডে কি বলবে, ইলেকট্রন আসলে এ গ্রহণ করতে থাকবে, ইলেকট্রন আসলে গ্রহণ করতে থাকবে। এখন ইলেকট্রন আসা বন্ধ হলে এর গ্রহণও বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এ তখন বলছে আমি আর বিজারণ ঘটাবো না। তার মানে এই লেয়ারের জন্য বাম দিকে জারণ আর ডান দিকে বিজারণ দুটি বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধাপ্রাপ্ত হলে এই প্রসেস কন্টিনিউ না হলে তাহলে আমরা তড়িৎ যেটা পাচ্ছি অর্থাৎ ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তড়িৎ তার উল্টো দিকে যায়, এই তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমরা কি করব, যে সমস্ত হয়তো ব্যাটারি থেকে বা ওইসব থেকে আমরা তড়িৎটা পেতে থাকি সেইগুলো যদি এই প্রসেস বা এই কনসেপ্ট মেনে চলে তাহলে কিন্তু আমরা পাবো না। হয়তো কোম্পানিতে যখন তৈরি হয়েছে তখন এই রিঅ্যাকশন শুরু হয়েছে, তোমার কাছে যখন পৌঁছেছে অলরেডি স্লো হয়ে হয়ে বন্ধ হয়ে গেছে, তখন তুমি এই ব্যাটারিটা এসে ঘড়িতে লাগিয়ে দেখবে বা কোনো কিছুতে দেখবে ওটা চলছে না বা চললেও স্লো। তাই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে এই একটি প্রকোষ্ঠীয় বিক্রিয়াটিকে ঘটানো যাবে না। তাহলে স্যার কি করব, তাহলে আমরা চেষ্টা করব দুটি প্রকোষ্ঠীয় বিক্রিয়াটি ঘটানোর। তাহলে কি হবে দেখা যাক হয় কিনা। যে স্যার হ্যাঁ সেম কনসেপ্ট, তাহলে যদি আমরা দুটি প্রকোষ্ঠে ঘটাই দেখো লেফট সাইড এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। বাম দিকটাকে অ্যানোড বলে, হ্যাঁ সে তো আমি লিখেছি লোন হিসাবে। ডান দিকটাকে ক্যাথোড বলে। বাম দিকে জারণ ঘটে, ডান দিকে বিজারণ ঘটে। তাহলে জারণটা আমি রেখে দিই, এখানে জারণটা কি ঘটবে বলছে জিঙ্ক যদি দুটি ইলেকট্রন ছাড়ে তাহলে Zn2+ তৈরি করবে, এটাই বাম দিকে ছিল। ডান দিকে কি বলছে, কপার যদি, এখানে যেহেতু এখানে আর কিছু নেই কপার সালফেট, তাহলে আমি বলতে পারি জিঙ্ক দণ্ড, একটু হাইলাইট করছি, জিঙ্ক দণ্ড ZnSO4, কপার দণ্ড কপার SO4। এটা ড্যানিয়েল সেলের কনসেপ্ট। ড্যানিয়েল সেলে কি হয়, দুটো আলাদা প্রকোষ্ঠ নেওয়া হয় এবং যে প্রকোষ্ঠে আমি যে ধাতুটা নেব তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ওই ধাতুরই কোনো লবণ, ওই ধাতুরই কোনো লবণ, যদি আমরা এটা কপার ধাতু নেই কপারেরই কোনো লবণ, এই লবণগুলো দ্রবণে ভেঙে থাকবে, কি রূপে ভেঙে থাকবে বলছে Zn2+ and SO4 2-, SO4 2- রূপে ভেঙে থাকবে। আর এখানে থাকবে কি কপার 2+ and SO4 2-। এবার বাম দিকে আমার বলেছে জারণ ঘটবে। জারণ ঘটলে দেখো জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দ্রবণে আসবে। কেউ যদি বলে কেন স্যার দ্রবণে তো জিঙ্ক আছে, তো তুমি চিন্তা করে দেখো দ্রবণের যদি জিঙ্কটা Zn2+ রূপে থাকে তাহলে বলো ও কি আর ইলেকট্রন ছাড়তে পারে, অর্থাৎ ছাড়লে Zn4+ হবে। আমরা জানি Zn4+ হয় না। স্যার যদি উল্টো করি, স্যার উল্টো করছি স্যার, Zn2+ + 2 ইলেকট্রন সমান জিঙ্ক, স্যার এটা তো জারণ না, এটা জারণ নয়, তাহলে এটা কি হলো বিজারণ। তাহলে লেফট সাইডে কি বিজারণ ঘটে, লোন কি আমাদেরকে এটাই শিখিয়েছে যে লেফট সাইডে বিজারণ হবে, বলছে না, লেফট সাইড অক্সিডেশন জারণ হবে। তাহলে বিজারণ যদি না হয় তাহলে বলতে পারি এটা চলবে না, Zn4+ হয় না, এটাও চলবে না, তাহলে চলবে কোনটা, Zn2+ হয় প্লাস জারণ। তাহলে এই প্রসেসটা হলো আমাদের জারণ প্রসেস। একই রকম ভাবে যদি রাইট সাইডের কথা বলি তাহলে আমাকে বিজারণ প্রসেস চিন্তা করতে হবে। স্যার বিজারণ প্রসেস মানে, চলো আমি লিখছি, কপার যদি বলে, কপার যদি
ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কপার 2 মাইনাস হবে। স্যার এরকম তো হয় না। ঠিক আছে, চলো কপার যদি ইলেকট্রন ছাড়ে তাহলে হবে কি কপার 2 প্লাস। স্যার এটা তো বিজারণ না, এটা কি বিজারণ না? স্যার বিজারণ না এটা। তাহলে কপার 2 প্লাস দ্যাট ইজ কল্ড দ্রবণের যে কপার 2 প্লাস, ও যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কপার হবে। হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। তার মানে আমার এই যে এই লাইনগুলো হাইলাইট করে বাদ দিয়ে দিই, এগুলো আমার ভুলভাল লাইন। সম্ভাব্য যা হওয়া উচিত বা যা হয় আমি সবটাই লিখলাম, তারপরে কাটলাম। ঠিক একই রকম ভাবে এখানেও আমার ভুলভাল লাইন আছে। ঠিক আছে, তাহলে এগুলো হবে না, এগুলো হবে না। হবে কোনটা? একমাত্র এটা যে বিজারণের সঠিক নিয়ম মেনেছে আর হচ্ছে জারণের সঠিক নিয়ম মেনেছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিপিট করছি। কি বললাম? যে বাম দিকে লোন হিসাবে অ্যানোড অক্সিডেশন আর কি বলেছে নেগেটিভ চার্জ পাবে। নেগেটিভ চার্জ মানে আমার সরল ভোল্টেজ কোষের যে কনসেপ্ট, সেম কনসেপ্ট এখানেও নেগেটিভ চার্জ হবে। ওই নেগেটিভ চার্জ ওইদিকে বরাবর যত অতিরিক্ত বাড়তে থাকবে আমরা পরিবাহী তার বরাবর লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, জিঙ্ক 2 প্লাস আসবে। রাইট সাইডে গিয়ে ওই ইলেকট্রনগুলো কে গ্রহণ করবে? কপার 2 প্লাস গ্রহণ করবে। দেখো বিজারণ প্রসেস কন্টিনিউ আছে। এখন প্রশ্ন হচ্ছে আগেও যেমন এইখানে লেয়ার তৈরি করেছিল এখনো সেম লেয়ারই তৈরি করবে। কেন? কারণ আগের সাথে এখন শুধু প্রকোষ্ঠটাই পার্থক্য হয়েছে 1 থেকে 2, বাট কনসেপ্ট সেম রয়ে গেছে। কনসেপ্টটা কি সেম রয়ে গেছে, যে যেই সেই Zn2 প্লাস আসবে, Zn2 প্লাস হয়ে গেলে তার সাথে 2 প্লাস হয়ে গেছে মানে ইলেকট্রন চাইবে, ইলেকট্রন দণ্ডে আছে, দণ্ডে ইলেকট্রন আছে মানে এই দণ্ডের কাছাকাছি লেগে থাকবে। তার মানে এই লেয়ারিং পোর্শন ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ার হলো না। স্যার তাহলে দুটো প্রকোষ্ঠ নিয়ে লাভটি কি হলো? দুটো প্রকোষ্ঠ নিয়ে লাভটি কি হলো? এখানে কিন্তু কপার ধাতু দ্যাট ইজ কল এই যে এটা কিন্তু এখানে এসে জমা হবে। কি কারণে? যে 2 প্লাস হিসেবে আসছে, 2 প্লাস হিসেবে আসছে, ইলেকট্রন পাওয়ার পর এই জায়গাতেই রয়ে যাবে। তাহলে সলভ কি করে হবে? সলভ করার জন্য আমাদের কি আছে? সল্ট ব্রিজ। এই যে লবণ সেতু আছে এই প্রবলেমটা সলভ করবে। লবণ সেতু, সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ কিভাবে সলভ করবে? তার জন্য আমাকে জানতে হবে লবণ সেতুতে আমরা কি ব্যবহার করে থাকি। লবণ সেতুতে আমরা কি ব্যবহার করে থাকি? লবণ সেতু, লবণ সেতুতে আমরা কি ব্যবহার করি? লবণ সেতুতে ব্যবহার করি আমরা এমন কিছু লবণ, লবণ সেতুতে আমরা কি ব্যবহার করি? এমন কিছু লবণ যাদের গতিবেগ, কি বললাম? যাদের গতিবেগ কার? অ্যানায়ন এবং ক্যাটায়নের গতিবেগটা প্রায় সমান, প্রায় সমান। লবণ সেতুতে আমরা কি ব্যবহার করি? এমন কিছু লবণ যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান। লবণের উদাহরণ হচ্ছে KCl, KNO3, NH4NO3। তাহলে লবণ সেতুতে আমরা এইগুলো ব্যবহার করে থাকি। স্যার এইগুলো কেন ব্যবহার করি? এইগুলো কেন ব্যবহার করি? বলা হচ্ছে কি এই KCl, KNO3, NH4NO3 এদের আয়নিক মোবিলিটি বলতে পারি বা ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ, ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান। তাহলে আমি এখান থেকে দুটো কোশ্চেন, একটা কোশ্চেন কি হলো? একটা কোশ্চেন হচ্ছে আমি যে লবণ সেতু ব্যবহার করছি ওতে কি নিচ্ছি? ওতে কি নিচ্ছি? এইগুলো। দুই, কেন নিচ্ছি? কি নিচ্ছি? KCl, KNO3, NH4NO3 এইগুলোই কেন নিচ্ছি, অন্য কেন নিচ্ছি না? বা এই রকম জাতীয় বলছে এদের ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান। সমান হয়ে কি লাভটি হবে? সমান হয়ে কি লাভটি হবে? এবার বলে দিই যে এদের তো দ্রবণ নেব, এদের দ্রবণ নিলে এদের দ্রবণ কিন্তু এই যে উল্টারো ইউ আকৃতির যে লবণ সেতুটি আছে, এই যে এটি লবণ সেতু, এই যে লবণ সেতু, এতে দ্রবণ যদি দিই কোনো একটা দিকে পড়ে যেতে পারে যেদিকে ঢাল হবে। সেই জন্য এর সঙ্গে আমরা একটু অ্যাড করে দিই,
এর সঙ্গে আমরা নেব কি এগার এগার জিলেটিন জাতীয় পদার্থ। কি নেব? এগার এগার মানে আঠালো টাইপের পদার্থ এর সঙ্গে জুড়ে একটা মিশিয়ে দ্রবণ তৈরি করবো। এগার এগার, কি বললাম কথাটা বোঝা গেল? এগার এগারের সঙ্গে মিশিয়ে দিলে তাহলে এই নলটার মধ্যে থাকবে, কোনোভাবে পড়ে যাওয়ার চান্স থাকবে না। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি, তোমরা রুটি করার যে আটা হয় ওটা যদি জল দিয়ে বেশ একটু টাইট করে ঘোলা হয়, তাহলে পাইপের মধ্যে ভরে দেওয়ার পর এই ইউ আকৃতি নলের মধ্যেই ধরে নাও, এই ইউ আকৃতি নলের মধ্যে যদি আমি ভালোভাবে একটু ভরে দিই, তাহলে কিন্তু উল্টে রাখলেও ওইটা পড়বে না, পড়বে না। কিন্তু যদি এতে জল ভরে দেই, উল্টে রাখলেই কোনো একটা দিকে পড়ে যাবে। যদি আমি এতে কোনো তেল ভরে দিই, পড়ে যাবে। পেট্রোল দিই, পড়ে যাবে। ডিজেল দিই, পড়ে যাবে। কি? কিন্তু যদি আমরা একটু টাইট টাইট করে আটার সঙ্গে গুলে এখানে ভালোভাবে রেখে দিই, তাহলে ও থাকবে, পড়বে না। কথা বোঝা গেল? এই জন্যই আমি এগার এগারের ব্যবহার কথা বললাম। আর এইগুলো কেন ব্যবহার করা হয়, এখানে অ্যান্সার আছে। এদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান। এবার প্রশ্ন হচ্ছে সমান হয়ে কি উপকারটা করছে বা কি সুবিধা দেবে। বলছে সমান যদি হয় তাহলে যেদিকে যার প্রয়োজন হবে সে কিন্তু সমান দ্রুততায় যেতে পারবে। যেদিকে যার প্রয়োজন হবে সে কিন্তু সমান দ্রুততায় যাবে। কথাটা বোঝা গেল না? আশা করছি কথাটা বোঝা গেল না। যেদিকে যার দরকার হবে বলতে কি বোঝালাম? এবার একটু ব্যাকে যাই, খেয়াল করো তো। জিঙ্ক থেকে Zn2+ দ্রবণে আসছে। এখানে যদি তর্কের খাতিরে ধরলাম 100টা করে জিঙ্ক আর 100টা করে SO4 আছে, আগে থেকে শুরু থেকে, যেহেতু দ্রবণ থেকে, তাহলে দ্রবণে 100টা করে Zn আর 100টা করে SO4 2- Zn2+ SO4 2- যদি থেকে থাকে, এবার অতিরিক্ত দ্রবণে কি আসছে স্যার? দণ্ড ক্ষয় পেয়ে অর্থাৎ ইলেকট্রন ছেড়ে, এই যে ডান দিকে ইলেকট্রন ছেড়ে Zn2+ হিসেবে আসছে। তাহলে মোটের উপর দ্রবণে কে বাড়ছে? জিঙ্ক বাড়ছে। Zn2+ হিসেবে জিঙ্ক বাড়ছে। জিঙ্ক বেড়ে যাওয়া মানে পজিটিভ আধান বাড়লো। কেন স্যার? আর Zn যতগুলো ছিল, অর্থাৎ জিঙ্ক 50, SO4 50, তার মানে এরা তো একে অপরের সঙ্গে জুড়ে জিরো আধান, জিরো। কিন্তু দ্রবণে যে Zn2+ আসছে ওর জন্য তো মাইনাস কেউ এক্সট্রা নেই। তাই বাম দিকটায় টোটালের উপরে ক্যাটায়নিক চার্জ বাড়ছে দ্রবণে। একইভাবে এখান থেকে কপার 2+ চলে যাচ্ছে কোথায়? দণ্ডে চলে যাচ্ছে। দণ্ডে চলে যাওয়ার জন্য এখানে পড়ে রয়ে যাচ্ছে SO4 2-। তার মানে ডান দিকটাই অ্যানায়নিক চার্জ এখন অতিরিক্ত মনে হবে। তাহলে বাম দিকে ক্যাটায়নিক চার্জ আর ডান দিকে অ্যানায়নিক চার্জ, এইটা যদি মনে হতে থাকে তখন এই লবণ সেতুতে, সল্ট ব্রিজে ব্যবহার করা যে আয়নগুলি আছে, কোনো একটা দিলাম, তর্কের খাতিরে বললাম যে ধরলাম আমি লবণ সেতুতে KCl দিলাম, সিএন বারবার লেখা যাচ্ছে, KCl দিলাম। KCl বলছে আমি K+ এবং Cl- রূপে থাকি, K+ এবং Cl-। এবার তোমরা বলো ক্যাটায়নিক চার্জ কোন দিকে বেশি? স্যার লেফট সাইডে। তাহলে চলো Cl- বলছে, আমি তাহলে লেফট সাইড চলে যাচ্ছি। অ্যানায়নিক চার্জ কোন দিকে বেশি? রাইট সাইডে। তাহলে K+ বলছে রাইট সাইডে চলে যাচ্ছি। এখন এসে কি লাভটি হবে? এসে আসার পর এই যে Cl- আছে, অতিরিক্ত যে ক্যাটায়নিক চার্জ ওর সঙ্গে জুড়ে ZnCl2 তৈরি করবে। যদি আমি যদি কোনটা আরেকটা গেছে KNO3 ব্যবহার করতাম, তাহলে NO3 এর সঙ্গে জুড়ে ZnNO3 তৈরি করবে। কে? ZnNO3 2। আর যদি আমি আর কি ব্যবহার করছি, আবার এটাও NO3, তাহলে আমি যদি এখানে দিই তাহলে ZnNO3 তৈরি করবে। একই রকম ভাবে পটাশিয়াম যখনই চলে যাবে, এখানে অতিরিক্ত আছে সালফেট, তখন তৈরি করবে K2SO4। তাহলে আমি নিচে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। তাহলে Cl যদি আসে তাহলে অতিরিক্ত Zn2+ এবং Cl- এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে দেবে ZnCl2। দুই অণু লাগবে এটা। তাহলে দেখো জিঙ্ক যে অতিরিক্ত ছিল সে এখন নিউট্রাল সলিউশনের দিকে চলে গেছে, অর্থাৎ দ্রবণে জিঙ্ক Zn2+ এর মাত্রা আস্তে আস্তে কমছে মানে আমরা বলবো অ্যাডজাস্ট করে নিয়েছে। একই রকম ভাবে ডান দিকে বলবো যে ডান দিকে পড়ে রয়ে গেছিল SO4 2-, তাহলে আমার এসেছে K+ আর রয়ে গেছে SO4 2-। দুটো কে লাগবে, যদি প্লাস চার্জটাকে আর মাইনাস চার্জটাকে অ্যাডজাস্ট করি তাহলে তৈরি করবে K2SO4। তাহলে বলো মাইনাসের ব্যালেন্সটাও আধান, মাইনাস যে চার্জটা আছে ওটাও অ্যাডজাস্ট করে নিয়েছে। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য দ্রবণ এখন আমার প্রায় নিউট্রালের দিকে, এখানেও নিউট্রালের দিকে। এবার আবার অতিরিক্ত জিঙ্ক আসতে তেমন কোনো বাধা থাকবে না, কারণ দ্রবণের
একই চার্জ যদি থাকে একে অপরকে রিপালশন করবে, অর্থাৎ তৈরি হওয়াটাকে অসুবিধা করতো। এখন আর সেই অসুবিধাটা নাই। এখানেও একই রকম ভাবে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেলে একে অপরকে রিপালশন করতো, এখন সেই নেগেটিভ চার্জকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এই কাজটাই করছে লবণ সেতু। তাহলে লবণ সেতুতে ব্যবহৃত লবণগুলো কোন প্রকারের, যে ওদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান। তাহলে লবণ সেতুর কাজ কি? এক হচ্ছে, দেখো দুটো প্রকোষ্ঠ আছে, তাই দুটি অর্ধকোষ এর মধ্যে সংযোগ রক্ষা করছে। দেখে নাও, আমরা যদি মনে মনে ভাবি যে এইটা একটা পাইপ বা নল, এই নলটা দেখো এই দ্রবণ থেকে একদম এই দ্রবণ পর্যন্ত একটা সংযোগ রক্ষা করেছে, যোগাযোগ। দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা, অর্থাৎ কোনো একটা দিকে পজিটিভ চার্জ বেশি তো নেগেটিভ ছুটে আসছে, কোনো একটা দিকে নেগেটিভ চার্জ বেশি তো পজিটিভ ছুটে যাচ্ছে। অর্থাৎ দুই দিকের কারো পজিটিভ বা নেগেটিভ বেশি থাকতে দেবে না বলে যুক্ত হয়ে নিউট্রাল সলিউশন তৈরি করবে। তারপরে কি বলছে, তড়িৎদ্বারে অতিরিক্ত তড়িৎদান জমতে বাধা দেয়া। যদি কোনো কারণে একটা দিকে পজিটিভ চার্জ বেশি হয়ে যায়, নেগেটিভ চার্জ এসে কি করছে, ওর সঙ্গে জুড়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎদান যেটা অতিরিক্ত হচ্ছিল সেই অতিরিক্তটা আর হতে পারছে না। আর যদি হয়ে যেত তাহলে নতুন ভাবে Zn2+ দ্রবণে আসতে চাইতো না, তার মানে ইলেকট্রন ছাড়তো না। ইলেকট্রন যদি না ছাড়ে, ইলেকট্রন তাহলে এই দণ্ডে আসতো না। দণ্ডে যদি না আসে তাহলে ইলেকট্রন এইদিকে যেতে পারতো না। যদি যেতে না পারতো তড়িৎ প্রবাহ হতো না। ভালো কথা বোঝা গেল? দেখো ফোর্থ পয়েন্টটা সেটাই লেখা আছে। কি লেখা আছে? তড়িৎ প্রবাহ অক্ষুণ্ণ রাখতে হবে, অর্থাৎ বন্ধ হতে দেওয়া যাবে না। আগের দিন আমি এটা পড়িয়েছিলাম, সেটাকে আমি আবার অল্পের উপর রিপিট করে দিলাম। অসুবিধা আছে? যদি থাকে বুঝতে অসুবিধা থাকে স্যার আরো একবার রিপিট করে দেবেন, তাহলে বলবে আমি আবার রিপিট করে দেব, না বোঝা পর্যন্ত। চলো এবার আজকের আমি পোর্শন শুরু করি। আজকের পোর্শন শুরু করব, আগের দিন লাস্ট শেষ করেছিলাম কোন জায়গাতে? আগের দিন লাস্টে যেটা শেষ করেছিলাম সেটা হলো যে একটা সেল কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমি লিখেছিলাম যে ধরলাম একটা মেটাল সলিড, সেল রিপ্রেজেন্টেশন, সেল বাংলায় কি, কোষ প্রকাশ করার পদ্ধতি, সেল বা কোষ সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি। এম এর সঙ্গে কোন একটা আধান দিলাম, ধরে নাও X+, আধান দেওয়া মানে অ্যাকোয়াস হয়ে গেল, মাঝে সল্ট ব্রিজ, আমি দিলাম N, এ দিলাম। পিরিয়ডিক টেবিলে এমন মৌল নেই সেরকম, আমি এর প্লাস দিলাম, Y+, অ্যাকোয়াস, এবং এটা এ সলিড, জাস্ট একটা লিখলাম। আমরা অলরেডি পড়ে এসেছি যে এটা হচ্ছে লেফট সাইড, অর্থাৎ এইটাকে পুরো লোন মানবে এমন নিয়ম, আর লোনের উল্টো এটা রাইট সাইড কি মানবে, তাহলে লেফটের জন্য রাইট, অক্সিডেশনের জন্য রিডাকশন, অ্যানোডের জন্য ক্যাথোড, নেগেটিভের জন্য পজিটিভ। হয়েছে? এবার খেয়াল করো, এই যে এম ধাতু বললাম এটাকেই আমরা বলেছি তড়িৎদ্বার, এটাকে আমরা কি বললাম? তড়িৎদ্বার। এখানে যে এ ধাতু লিখলাম এটাকেও আমরা বলেছি তড়িৎদ্বার। হয়েছে? এটা তড়িৎ বিশ্লেষ্য লবণ থেকে ধাতব আয়ন, তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ধাতব আয়ন, যদি জিঙ্ক সালফেট হতো তাহলে জিঙ্ক, ধাতব আয়ন বা ক্যাটায়ন। একই রকম ভাবে এ মাইনাসটাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ধাতব ক্যাটায়ন। পার্থক্য শুধু একটাই, এম যেটা আছে সেটা লেফট সাইডের, আর এ যেটা আছে সেটা রাইট সাইডের। কথা বোঝা গেল? অসুবিধা আছে? চলো আমরা এবার একটা
প্রপার একটা রিয়াকশনকে নিয়ে চেষ্টা করি। তার মধ্যে ধরলাম কয়েকটা কোশ্চেনের মতোই দিচ্ছি যে আমি যদি এটা সেল দেয়া থাকতো রিয়াকশনটা কিভাবে লিখতাম বা এর সেল কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। ধরো সেল দেয়া আছে, সেল দেয়া আছে, 1 নম্বর কোশ্চেন, সেলটা দেওয়া আছে, রিয়াকশনটা আমরা লিখবো কিরকম। সেল দেওয়া আছে যে প্রথম যেটা করেছি সেটাকে আগে একবার লিখে দিই। 1 নম্বর কোশ্চেন, জিঙ্ক সলিড Zn2 প্লাস অ্যাকোয়াস কপার প্লাস অ্যাকোয়াস কপার সলিড। বোঝানোর জন্য বলি, যেহেতু আমরা ধরেই নিয়েছি এটা আমাদের লেফট এবং এটা আমাদের রাইট, তাহলে এ পুরো লোন মানবে, এ কি মানবে আর সিপি, অর্থাৎ রাইট, রিডাকশন, ক্যাটায়ন এবং পজিটিভ। ক্লিয়ার? যখন আমরা এই লোনের যেহেতু লেফট সাইড অক্সিডেশন, ভালো করে আবার একটু খেয়াল করি, অক্সিডেশন জারণটা দেখছি ঠিক এইভাবে দেখবো, এখান থেকে এখান জারণ, এখান থেকে এখান রাইট সাইড বিজারণ। তার মানে এইখানেই খোঁজ পেয়ে যাব যে অক্সিডেশন হচ্ছে কি না, এখানেই খোঁজ পেয়ে যাব রিডাকশন বা বিজারণ হচ্ছে কি না। বোঝা গেল? খেয়াল করে দেখি অক্সিডেশন হচ্ছে কিনা। জিঙ্ক -2 ইলেকট্রন Zn2 প্লাস 100 বার হচ্ছে, দেখে না, এটা হচ্ছে জারণ বা অক্সিডেশন। একই রকম ভাবে যদি বিজারণটা খেয়াল করি, কপার 2 প্লাস, দেখে নাও, কপার 2 প্লাস 2 ইলেকট্রন সমান কপার। ক্লিয়ার? এবার আমরা জানি যোগ করতে গেলে এটা এবং এটা বাদ পড়ে যাবে, তাহলে পড়ে থাকবে জিঙ্ক যুক্ত কপার 2 প্লাস, কপার যুক্ত জিঙ্ক 2 প্লাস। তাহলে এইটাকে, এই জারণটা আর বিজারণটা মিলে কিন্তু টোটাল রিয়াকশন হলো। তাহলে এই জারণটা বিজারণটা মিলে যেহেতু টোটাল রিয়াকশন হলো, তাই আমরা এটাকে শর্টে বলি অর্ধ জারণ বিক্রিয়া, এটাকে বলি অর্ধ বিজারণ বিক্রিয়া, এটাকে বলে দিলাম তখন জারণ এন্ড বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? তাহলে একটা সেল দেওয়া থাকলে তার কিন্তু আমরা সমীকরণ বা রিয়াকশন লিখতে পারবো। ক্লিয়ার? চলো 2 নম্বর একটা অন্য সেল দিই। दो नंबर क्वेश्चन नंबर 2, Cu solid Cu2 প্লাস অ্যাকোয়াস ধাতুকে আমরা সলিড, আগের ক্লাসে আমরা সেটাকে ক্লিয়ার করেছি, ডাবল বন্ড Ag প্লাস এন্ড এটা অ্যাকোয়াস হবে Aq Ag সলিড। আগেরটাই লেখা হয়নি, আরেকটা টার্ম লিখে দিই, এই যে ডাবল, এই যে সমান্তরাল সরলরেখার মতো যেটা আছে, এইটা অ্যাকচুয়ালি সল্ট ব্রিজকে ইন্ডিকেট করছে, সল্ট ব্রিজকে বোঝাচ্ছে। বোঝা গেল? এটা সল্ট ব্রিজকে বোঝাচ্ছে। চলো এই রিঅ্যাকশনটা আমরা তাহলে একটু লিখে নিই। তাহলে আমরা একই রকম ভাবে আমরা জানি লেফট সাইড অক্সিডেশন, অর্থাৎ লোনটাকে খেয়াল রাখবো, রাইট সাইড তার উল্টো হবে, যে আছে সেই হবে, সেটা হচ্ছে কি রাইট সাইড রিডাকশন, ক্যাটায়ন এবং পজিটিভ। তাহলে লেফট সাইডের রিঅ্যাকশন লিখে দিই আমি, একদম এবারে ক্লিয়ার লিখছি, আগের বারে অল্প অল্প করে বোঝাচ্ছিলাম, অর্ধ জারণ বিক্রিয়া। কি হবে যে আমরা জাস্ট এই যেমন আছে সেরকম তীর চিহ্নটা এইভাবে দিয়ে দিলেই বুঝে নেবো জারণ বিজারণটা কিভাবে হচ্ছে, জাস্ট যা লেখা আছে দেখে দেখে এরকম করে দেবো। তাহলে কপার কি আছে, কপার থেকে 2টি ইলেকট্রন বেরোলে কপার 2 প্লাস হয়, স্যার এটা তো জারণ, ইলেকট্রন বেরোচ্ছে। তারপরে কি আছে, অর্ধ বিজারণ বিক্রিয়া। কি অর্ধ বিজারণ বিক্রিয়া কি আছে, দেখে নাও, এজি দিয়ে শুরু আছে, যেমন আছে লিখাটা ওইভাবে লিখে যাব, প্লাস ইলেকট্রন সমান এজি। এবার আমার যখনই সমীকরণটাকে যোগ করব, মাথায় রাখতে হবে ইলেকট্রন থাকা যাবে না সমীকরণে। কাকে থাকা যাবে না? ইলেকট্রনকে। খেয়াল করে দেখো,
আমি যদি বলি জারণ এবং বিজারণ বিক্রিয়া বা টোটাল বিক্রিয়া, জারণ বিজারণ যদি আমার বিক্রিয়া হয়ে থাকে, এবার যোগ করাতে সমস্যাটা কোথায় দেখো। আমার ইলেকট্রন এখানে আছে দুটি, এখানে আছে একটি, এটি হলে হবে না। তাই আমাকে করতে হবে কি, ইলেকট্রনটাকে সমান করার জন্য আমরা যে ক্লাস 8-9-এ যে অপনয়ন পদ্ধতি শিখেছিলাম XY সমীকরণের, ঠিক ইলেকট্রনটাকে বাদ দেওয়ার জন্য চিন্তা করব। যদি 2 দিয়ে গুণ করি দেখো 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে এন্ড 2 হয়ে যাবে। তাই আমরা লিখব কপার যুক্ত 2Ag প্লাস 2 ইলেকট্রন প্লাস, আর উপরে হয়ে যাবে 2 ইলেকট্রন মাইনাস, বাদ পড়ে গেল। ডান দিকে হলো কপার 2 প্লাস, তার সঙ্গে 2 অফ Ag। বোঝা গেল? হয়েছে? চলো থার্ড কোনো রিঅ্যাকশন করি। কয়েকটা 2-3টে লিখলেই তোমরা বুঝতে যাবে। আমি চেষ্টা করব যে একটু ডিফারেন্ট যেন হয়। হয়েছে? চলো 3 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পলটা নিচ্ছি ক্রোমিয়াম সলিড, ক্রোমিয়াম 3+ অ্যাকোয়াস। হয়েছে? lead 2+ and lead, সেম কনসেপ্ট আমরা জেনেই গেছি অলরেডি। বাম দিকে জারণ ঘটে, বাম দিকে জারণ ঘটে, বাম দিকে জারণ যদি ঘটে আমরা একইভাবে এরকম লিখবো, এই হলো জারণ, এই হলো ডান দিকে বিজারণ। হয়েছে? তাহলে সেই হিসাবে যদি আমরা লিখতে থাকি কি লিখবো, যে ক্রোমিয়াম -3 ইলেকট্রন, কারণ বুঝতে পারছো Cr3+ আছে। আমি আর এই জায়গাটা লিখছি না, জারণ বিজারণ বলে। ক্লিয়ার? একই রকম ভাবে এটা লিখবো lead 2+ প্লাস 2 ইলেকট্রন সমান lead, যেটা আছে দেখে থেকে টুকলাম। এবার আমি টোটাল যোগ করতে যাচ্ছি, যোগ করতে যে দেখছি আরে ইলেকট্রন সংখ্যা তো এটাই 3 আছে, এটা 2 আছে। তাহলে কি করব, তাহলে আমরা সেকেন্ড সমীকরণটাকে 3 দিয়ে এবং ফার্স্ট সমীকরণটাকে 2 দিয়ে, কারণ আমার ইলেকট্রনটা থাকা যাবে না এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন কেটে যায়, তবে সেটা ভগ্নাংশ না হয়। কাটাকুটি করতে যাওয়ার জন্য আমি ভগ্নাংশ করব না। তাহলে এবার দেখালো যে সংখ্যাটা যেমন আছে বসাচ্ছি, তাহলে 2Cr 3Pb 2+, ইলেকট্রন বা নিচেও 6 আসছে উপরেও 6 আসছে, কেটে গেল। একই রকম ভাবে 2Cr 3+ 3Pb। রিঅ্যাকশন বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কাকে কত দিয়ে গুণ করলাম এইভাবে। তাহলে আমি 3 রকম রিঅ্যাকশন বললাম, একটাতে কোনো কিছু গুণ করতে হলো না, ফার্স্ট অর্থাৎ জিঙ্কেরটাই কোনো কিছু গুণ করতে হলো না, নরমাল যোগ করে হয়ে গেছে। সেকেন্ডেরটাই শুধুমাত্র একটাকে গুণ করলাম, দ্বিতীয় সমীকরণটাকে। থার্ডেরটাই দেখো দুটাকে গুণ করলাম, এর 3টার বাইরে। আর তোমাদের কোনো রকম কোনো সেলের আসবে বলে মানে হয় আসবে বলে এরকম ব্যাপার নয়। যাই থাকুক তোমরা তো এতটুকু পারবে যে ইলেকট্রনটাকে কাটতে গেলে কোন সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে? এবার আমাকে একটু আরেক ধাপ আগিয়ে শিখবো যে আমাদের এই পোর্শন থেকে পড়বো কি বা কোশ্চেন কি পড়বে। তাহলে আগে কোশ্চেন কি পড়বে একটু শুনে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে যে এই পোর্শনের কোশ্চেন কি পড়বে। চলো, এই কোশ্চেন থেকে এই পোর্শন থেকে কোশ্চেন যেগুলো পড়ে সেটা আগে লিখছি। 1, তোমাকে কোনো কোশ্চেন দিয়ে ডাইরেক্ট বলবে E0 সেল সমান কত, এটা। 2, তোমাকে বলতে পারে ই সেল সমান কত। 3, তোমাকে বলতে পারে ডেল জি 0 সমান কত। 4, তোমাকে বলতে পারে ডেল জি সমান কত। 5, তোমাকে বলতে পারে কে সমান কত। স্যার এই ই এগুলো কি? ই বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। ই বলতে ইএমএফ কে বলা হয় শর্টে ইএমএফ, পুরো নাম ইলেকট্রো মোটিভ ফোর্স। হয়েছে? তড়িৎ চালক বল, আমরা আমাদের ভাষায় এটাকে বলি তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। ক্লিয়ার? স্যার ডেল জি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছিলাম, ডেল ছেড়ে দাও, শুধু জি বলছি। জি বলতে গিবসের মুক্ত শক্তি, গিবস এর মুক্ত শক্তিকে আমরা
জি দ্বারা প্রকাশ করি। কে বলতে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন আছে, এইভাবে কোশ্চেন আসবে। তাহলে এই কোশ্চেন যদি জানতে চাই কি প্রোভাইড করা থাকবে বা আমরা কিভাবে সলভ করব, প্রথমেই আমরা জানবো যে E0 সেল কিভাবে ক্যালকুলেশন করা হয়। তার জন্য আমি একটা বলবো, তোমাদের মুখস্থ রাখতে হবে না, যারা বোর্ড সিলেবাসের জন্য ক্লাসটি করছো তাদের মুখস্থ রাখতে হবে না, তাদের মুখস্থ রাখতে হবে না। যতটুকু রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। একজনের আমরা পড়বো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ইংরেজি বাংলা দুটোই লিখছি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন পোটেনশিয়াল হলো হবে, আমি রিডাকশন লিখেছি, তবে কেন লিখেছি বলে দিচ্ছি। আমাদের সিলেবাস বা আমাদের বুকস বলছে তোমরা যে কোনো একটাই করো এবং সেটা বিজারণ হয়ে করাটাই বেটার। এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব। এর একটা সিরিজ আছে, অনেকজন আছে, সো একদম লিথিয়াম থেকে শুরু করে করে লাস্টে একদম পৌঁছে যাব, মাঝে একবার হাইড্রোজেন, সেখান থেকে পৌঁছে যাব কপার সিলভার গোল্ড, লাস্টে ফ্লোরিন। মানে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, এইভাবে আসবে হাইড্রোজেন, তারপরে কপার, সিলভার, গোল্ড, ফ্লোরিন। কেন আমি টোটালটা লিখলাম না, বললাম তোমাদের এখানে মুখস্থ লাগবে না। এদের প্রত্যেকের ভ্যালু আছে, বিজারণ বিভব হিসাবে ভ্যালু আছে। বিজারণ বিভব হিসাবে তোমরা একটি মান মুখস্থ করবে যেটি বইয়ে, যেটি তোমাদের এক্সামে প্রোভাইড করা থাকবে না। সেই মানটা হচ্ছে হাইড্রোজেনের। স্যার মান কত? মান কত যদি মুখস্থ রাখতে পারো ভালো, না হলে বলবে স্যার মান 0। স্যার কি করে, কেন 0 বললেন? অ্যাকচুয়ালি ওর মান 0ই হয়, এর মান 0 হয়। হয়েছে? তাহলে প্রমাণ বিজারণের বিভবকে আমরা 0 দিয়ে, অর্থাৎ E0 দিয়ে বোঝাই, ই নট বাই E0 দিয়ে বোঝাই। হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান 0। হাইড্রোজেন থেকে ডান দিকে যতজন আছে সবার প্রমাণ বিজারণ বিভবের মান পজিটিভ। হাইড্রোজেন থেকে বাম দিকে যতজন আছে, এখানে উপর বা নিচে বলছি না, যেহেতু আমি উপর নিচে লিখি নেই, অ্যাকচুয়ালি তোমাদের বুকস বলেছে উপর আর নিচে, তাহলে তাকে আমাকে লিখতে হতো এই বরাবর। আমি অবশ্যই নিট বা জয়েন্টের পড়ানোর সময় পুরোটাই লিখবো এবং আরো কি কোশ্চেন আসতে পারে সেগুলো বলবো। এখন যেভাবে লিখেছি সেটাই, যে হাইড্রোজেন থেকে যারা বাম দিকে আছে তাদের ভ্যালু হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? নেগেটিভ। এবার প্রত্যেকের একটা ফিক্সড ভ্যালু আছে বিজারণ হিসাবে। স্যার বিজারণ হিসাবে বলতে তুমি খেয়াল করো, আমি যেটা লিখেছি এটা কিন্তু বিজারণে লিখেছি, এই যে এখান থেকে। তাহলে হাইড্রোজেনে প্লাস ছিল, হয়েছে H2, তাহলে H প্লাস প্লাস ইলেকট্রন সমান হাফ অফ H2। যদি 2 করতাম এখানে, তাহলে 2 লিখতাম, 2 তাহলে শুধুমাত্র H2 হতো। এটা কিন্তু বিজারণ আকারে লেখা আছে। তাই আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমি লিখেছি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ বিজারণ বিভব, কিন্তু ভ্যালু যখন তোমাকে প্রোভাইড থাকবে, এই যে উপরের অঙ্কগুলো করার জন্য কিভাবে দিয়েছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, E0 অফ কপার 2+2 কপার, এটা বিজারণ আকারে দিয়েছে না জারণ আকারে? আমরা প্রথম থেকে দ্বিতীয়টার কথা চিন্তা করব, স্যার এটাই যেতে গেলে তো দুটি ইলেকট্রন লাগছে, তার মানে বিজারণ আকারেই দেওয়া আছে, তার মানে ঠিকঠাকই আছে। আমরা ঠিকঠাক আছে বলতে আমরা যে প্রসেসটা শিখতে চলেছি তার জন্য ঠিক আছে। বাই চান্স যদি E0 অফ কপার 2 প্লাস, তাহলে কিন্তু এটা বিজারণ আকারে নাই, এটা বিজারণ আকারে নাই, এটা দিয়েছে কি জারণ আকারে, অর্থাৎ জারণ বিভব বলে দেবো। এটা তুমি জারণ বিভব জানলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। প্রসেস একটা জানলে, ফর্মুলা একটা পড়লে, ভ্যালু একটা রকম জানলে তোমার সবসময় লিখতে সুবিধা। দুরকম শিখলে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কোন ভ্যালুটার জন্য কোনটা লিখছো। ফর্মুলা করবে বিজারণ বিভবের আর ভ্যালু লিখবে জারণ বিভবের, তাহলে তো ঠিক হবে না। কি তুমি যদি বলো স্যার আমি ট্রেনের টিকিট কেটেছি, প্লেনে চলে যাব, সেটা কি সম্ভব? সেরকমই জারণ বিভবের ভ্যালু বিজারণ বিভবের ফর্মুলাতে দিলে মিলবে না, ভুল হয়ে যাবে। তার জন্য আমরা সবসময় বিজারণ বিভবটাকে শেখার চেষ্টা করব ভ্যালু প্লাস পদ্ধতি সহ। এবার ধরো নাও কপারের কথা বললাম বা আর কারো কথা বলবো, তোমাদের ভ্যালু মুখস্থ লাগবে না, ভ্যালু বললাম কি একজনের লাগবে, সেই ভ্যালুটা লিখে দিয়েছি। এবার তোমাকে কোশ্চেন দেওয়ার সময় ভ্যালু দেওয়া থাকবে। যেমন তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো
E0 অফ কপার 2 + 2 কপার, এটা কিন্তু দেয়া থাকবে, আবার বলছি এটা সমান প্লাস 0.34 ভোল্ট। বোঝা গেল? এবার তোমাকে এখান থেকে কোশ্চেন দিতে পারে, হলে E0 অফ কপার 2 সমান কত? এবারে আমরা কি বলতো, আমরা জানি জারণ সমান মাইনাস অফ বিজারণ, কারণ জারণ সমান বিজারণ নয়, বিজারণের উল্টো। তাহলে সেই হিসাবে আমরা যদি বলি জারণ বিভব সমান মাইনাস অফ বিজারণ বিভব, সেই হিসাবেই যেহেতু এটা বুঝতে পারছি বিজারণ বিভবে দেওয়া আছে, তাহলে জারণ বিভব জানতে চেয়েছে, শুধুমাত্র মাইনাস চেঞ্জ করলেই হবে, কারণ এই মাইনাসটা এদিকে নিয়ে চলে আসুন। তার মানে আমার এটার অ্যান্সার হয়ে যাবে মাইনাস অফ 0.34 ভোল্ট, কারণ জারণ বিভবের সঙ্গে বিজারণ বিভবের মান জাস্ট চিহ্নের পার্থক্য, আর কিছু না। হয়েছে? এবার তোমাকে যখনই কোনো কোশ্চেন দিয়ে E0 সেল, E0 মানে প্রমাণ বিজারণ বিভব, E0 সেলকে কি বললাম, যখন দেবে তখন কিরকমভাবে কোশ্চেন দেওয়া থাকবে। ধরো তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, ভ্যালু মুখস্থ তোমার লাগবে না, আমি পড়াচ্ছি বলে আমি লিখছি যে E0 অফ Cu2 + 2 Cu, এটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট, আরেকটা আছে E0 অফ Zn2 + 2 Zn সমান মাইনাস 0.76 ভোল্ট। হয়েছে? তোমাকে বললো E0 সেল সমান কত, সেল মানে কোষের, E0 সেল সমান কত, এইটি হচ্ছে তোমার কোশ্চেন। আবার রিপিট করছি, E0 সেল সমান কত, বড় করে লিখি, E0 সেল সমান কত। তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার এই ক্যালকুলেশন করব কিভাবে, বা কাকে যোগ করব বা কাকে বিয়োগ করব বা কিভাবে করব। তার জন্য তোমাকে বলবো তিনটি ওয়ে, তোমাকে বলবো যে কোনো একটি ওয়েতে অ্যান্সার হবেই, তিনটি ওয়ে। কিরকম বলছে, E0 সেল সমান E0 রাইট মাইনাস, পুরো অক্ষরে লিখছি RIGHT মাইনাস E0 অফ লেফট। অর্থাৎ যদি তুমি বুঝতে পারো রাইটে কে আছে লেফটে কে আছে, শুধুমাত্র তাদের ভ্যালু বসিয়েই আমরা ই সেলের ভ্যালু নির্ণয় করতে পারবো। কথা বোঝা গেল? স্যার যদি রাইট লেফটে না বুঝতে পারি, আমি তিনটে কোশ্চেনে দেবো, যাতে বুঝতে পারবে না এমন কোশ্চেন আমি দিচ্ছি। 2 নম্বর কোশ্চেন, যে 2 নম্বরে বলছি E0 সেল সমান E0 রিডাকশন মানে বিজারণ মাইনাস E0 অক্সিডেশন। খেয়াল করে দেখো, উপরে যা লিখেছি সেটাই কপি হয়ে গেছে, রাইটে রিডাকশন ঘটে আর লেফটে অক্সিডেশন ঘটে। 3 নাম্বার, যদি এই দুটোতেও কাজ না হয়, তাহলে আমি যদি এটাও যদি বুঝতে পারি E0 সেল সমান E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড, একই লেখা। কেন? খেয়াল করে দেখো না, রাইট রিডাকশন ক্যাথোড, এটাই তো বলেছিলাম, লেফট অক্সিডেশন অ্যানোড, তাহলে লোন কনসেপ্টে আসছে। এই তিনটার মধ্যে কোনো না কোনো ক্লু তুমি থাকবেই। চলো আমি তাহলে তিনটে কোশ্চেন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তোমাকে একটি কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেন জি Zn2 প্লাস কপার 2 প্লাস এন্ড কপার মাঝে সল্ট ব্রিজ। এবার বলো, এখান থেকে তুমি যদি E0 সেল ক্যালকুলেশন করতে যাও, তাহলে তুমি কি রাইটে কি আছে লেফটে কি আছে বুঝতে পারবে? হ্যাঁ স্যার, রাইটে আছে এরা, লেফটে আছে এরা, রাইটে আছে কি ওরা, আর এরা আছে লেফটে, রাইট লেফট হলো। চলো পুরোটা লিখছি। না স্যার আমি রিডাকশন অক্সিডেশন করব, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি অক্সিডেশন জারণ, এটা হচ্ছে কি রিডাকশন। স্যার এখানে তো এটাও বুঝতে পেরে গেলাম যে এটা হচ্ছে অক্সিডেশন আর এটা হচ্ছে রিডাকশন, তার মানে এখানে তুমি দুটোই বুঝতে পেরেছো। এবার স্যার আমি ক্যাথোড অ্যানোড করব, তাহলে এইখানটায় ক্যাথোড অ্যানোড বুঝতে গেলে আমি এটা লিখেছিলাম কি তড়িৎদ্বার, বাম দিকে রিডাকশন যেখানে হয়
তাকে অ্যানোড বলে। তার মানে অক্সিডেশন ঘটছে অ্যানোড। যদি এইটা হচ্ছে সবচেয়ে সুবিধা, কোশ্চেনটা যদি আরেকবার তুলছি, কোশ্চেন যদি এই আকারে দিয়ে দিই, ছবি আকারে দিয়ে দিই, ছবি আকারে, তাহলে দেখো আমরা এটাকে অ্যানোড বলি, এটাকে ক্যাথোড বলি। তাহলে অ্যানোডে কি আছে? জিঙ্কের ঘটনা ঘটছে, ক্যাথোডে কি আছে? কপারের ঘটনা। তার মানে আমরা কোনো না কোনো একটা ক্লু পাবো এই ক্যালকুলেশনের জন্য। চলো আমরা এই কোশ্চেনটাকে সলভ করি। ভ্যালু একটু একটু উপরে দিয়ে আছে, ভ্যালুটা দেখো, আমি এই ভ্যালুটাকেই বসাচ্ছি এই কোশ্চেনে। তাহলে আমার কোশ্চেন এটা, ভ্যালু এটা। এবার বলো তাহলে আমরা এই কোশ্চেনের জন্য যদি E0 সেল ক্যালকুলেশন করি কত বসাবো? তাহলে আরেকবার ভ্যালু লিখেই দিচ্ছি, আরেকবার ভ্যালুটা আমি লিখে দিচ্ছি যে E0 অফ কপার 2 + 2 কপার সমান +0.34 and E0 of Zn 2 + 2 Zn সমান -0.76 ভোল্ট। এবার যদি আমি এই কোশ্চেনে জেনে যাই তাহলে আমার তিনটি ফর্মুলা আছে ক্যালকুলেশন করার জন্য। ভালো করে একটা অঙ্ক বুঝলেই ঠিকঠাক বোঝা যাবে। তোমরা যদি বলো স্যার আমরা রাইট লেফট ধরবো, রাইটে দেখো কপারের ক্যালকুলেশন আছে, তাহলে আমরা লিখবো কি যে E0 সেল সমান E0 অফ, রাইটে কে আছে? কপার, তাহলে কপারের এই ভ্যালুটা লিখে দিই। হয়তো তুমি লিখতে পারো রাইট বলেও লিখতে পারো, আবার রিডাকশন বলেও লিখতে পারো, বিযুক্ত E0 অফ লেফট। এবারে তোমরা যদি একটা কথা চিন্তা করো, স্যার এইটা তো পরিষ্কার রিডাকশন, এটা তো পরিষ্কার রিডাকশন, আমরা তো কপারের রিডাকশন পড়ছি, জিঙ্কের তো রিডাকশন না। দেখো আবার একটা জিনিস সমস্যা করবে তোমাদের, স্যার এটা তো পরিষ্কার রিডাকশন বোঝা যাচ্ছে, স্যার কপারের রিডাকশন করেছি, ঠিকই আছে, এই যে রিডাকশন, কিন্তু জিঙ্কের কেন রিডাকশন করব? তাহলে বলে দিই এটা রিঅ্যাকশনের ভ্যালু না, রিঅ্যাকশনের কোনো মান নয়। এটা কার? আমি লিখেছি প্রমাণ বিজারণ বিভব, যতজন থাকবে সবারই রিডাকশন ভ্যালুই লিখবো, বিজারণ ভ্যালুই লিখবো। এই ভ্যালুর সাথে রিঅ্যাকশনের বিজারণ বা জারণের কোনো সম্পর্ক নাই, এই ভ্যালুর সঙ্গে ওর সম্পর্ক নাই। হ্যাঁ বলতে পারি যে এই ভ্যালু দেখে কে জারণ ঘটাতে চায় কে বিজারণ ঘটাতে চায়, কিন্তু এইখানটা দেখে না, এইখানটার সাথে আমাদের কোনো সাথ নাই। এটা সবার বিজারণই থাকবে, সবার অলওয়েজ, যদি আমি পুরো ফর্মুলা বিজারণ বিভাবে করতে চাই। আর এই ভ্যালু কিন্তু তোমাকে ইন্ডিকেশন দেবে কার তুমি জারণ ঘটাবে কার তুমি বিজারণ। আমি পরে পরে যাব, আগে ভ্যালুটা ক্যালকুলেশন শিখে নিই। ঠিক আছে, চলো নেক্সট তাহলে কি লিখলাম যে এটা। এবার বলো রাইটে কি ভ্যালু আছে? কপার আছে, কপারের মান খেয়াল করে দেখো 0.34 বিযুক্ত। এরপরে জিঙ্কের মান যেটা দেওয়া আছে, একটু উঠিয়ে দিই, জিঙ্কের মান দিয়েছে -0.76, -0.76 এইটা। তাহলে ওভারঅল কি হলো 0.34 মাইনাসে মাইনাসে প্লাস 0.76, 4 আর 6 ইকুয়ালস টু 0, 7 আর 3 10 11, দুটার আগে দশমিক, এত ভোল্ট পজিটিভ ভ্যালু আসলো। ক্যালকুলেশন বোঝা গেল? যে কোনো ভ্যালু দেওয়া থাকলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। চলো আরেকটা কোশ্চেন দিই, পজ করে আমি যে কোশ্চেনটা দিচ্ছি আগে নিজেরা পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। দিলাম কপার 2 প্লাস, সরি আগে কপার লিখবো, কপার 2 প্লাস এজি প্লাস 2 এজি হয়েছে। দুজনের বিজারণ বিভব দিয়ে দিই, কপারের অলরেডি দেওয়া আছে, কপার 2 প্লাস থেকে কপার, আবার বলেছি সবসময় এই লেখাটা সবসময় বিজারণ আকারে থাকবে। এটা হচ্ছে 0.34 E0 of AG plus 2AG 0.80। এবার লিখি আমরা E0 সেল, E0 সেল সমান E0 of right minus E0 of left, রাইটে AG আছে তাহলে 0.80 বিযুক্ত লেফটে সিও আছে পজিটিভ ভ্যালু, তাই একদম লিখে দিচ্ছি 0. এটা তাহলে 0.46 ভোল্ট। ক্লিয়ার? E0 সেল ক্যালকুলেশন ক্লিয়ার? যদি E0 সেল ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি ই সেলে কনভার্ট করবো। এবার কি বললাম বোঝা গেল? যদি E0 সেল ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ই সেল শিখবো।
চলো ই সেলটা একটু ছোট্ট করে শিখি যে স্যার ই সেলটা তাহলে কি জিনিস। ই সেল, ই সেল, ই সেল বলতে পুরো পুরো যে তড়িৎ বিশ্লেষণ পাত্র, আমরা ড্যানিয়েল হোক ভোল্টি হোক যার কথা বলছি, টোটাল যে তড়িৎ এদিক থেকে ওদিক যাচ্ছে সেটা। আর ই জিরো সেল বলতে ওই যাদেরকে নিয়েছি তাদের প্রমাণ বিজারণ বিভব, ওদের এটা নিজস্ব বিভব, এটা প্রবাহের জন্য নয়, নিজস্ব, এটা অলরেডি পার্থক্য পড়ে আছে। আর রিয়াকশন চলাকালীন অতিরিক্ত যেটা পার্থক্যের দরুন কোনো একটা দিকে ইলেকট্রন প্রবাহ হয়ে তড়িৎ চালনা করছে, সেটা হচ্ছে ই সেল। ই সেল বলছে আমার ফর্মুলা হলো ই জিরো সেল, ই জিরো সেল মাইনাস, ফর্মুলা অনেক বড় আছে, কাটছাট করে লিখছি 0.059 বাই এন, এর আগে লাইন কিন্তু আরো আছে, আমি ওটাকে সিম্পলিফিকেশন এটা নিয়ে আসলাম, লগ অফ, আমরা লিখবো কিউ, লগ অফ কিউ। স্যার কিউ কি জিনিস? থার্মোডাইনামিক্স চ্যাপ্টার বলছে এটাকে বলা হয় বিক্রিয়া কোশেন্ট। কি বলা হয়? বিক্রিয়া কোশেন্ট। স্যার বিক্রিয়া কোশেন্ট কাকে বলে? ধরো কোন একটা বিক্রিয়া তুমি সকাল 10টায় শুরু করেছো, তোমার মনে হলো বিক্রিয়াটি চলতে শুরু করেছে, 10টা 5-এ তুমি একবার চেক করলে দেখি কতটা আমার তৈরি হয়েছে, 10টা 10-এ আরো একটু চেক করলাম কতটা তৈরি হয়েছে, 10টা 50-এ আরো চেক করলাম কতটা তৈরি হয়েছে, 11টায় দেখলাম বিক্রিয়াটি প্রায় সাম্যাবস্থায় এসে গেছে। সাম্যাবস্থা মানে আর ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে না, আর বাম দিক থেকে ডান দিকে। বুঝতে অসুবিধা হলে ধরো এই একটা পুকুর আছে, জল এতে এতটা পর্যন্ত জল আছে, তার তুলনায় একটা পুকুর কি আনলাম, এরকম একটা পুকুর আছে, তাতে জল নাই। এবার আমরা একটা পাইপ বা কোনো কিছু দিয়ে এই জায়গাটায় যুক্ত করে দিলাম। কখন? সকাল 10টায়, 10 AM। কি দেখবো? শুরুতে অনেক ফাস্ট রিয়াক্ট যাচ্ছে জলের দিকে, শুরুতে অনেক ফাস্ট যাচ্ছে, আমি 10টা 5 একবার চেক করলাম, একটু স্লো হয়েছে বাট চলছে। আস্তে 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 একটা সময় আসলো যখন দুজনের জলের লেভেল, এই এর যে জলতল আর এর জলতল সমান হয়ে গেল, তখন বলবো এই জল যাওয়াটা আর মনে হচ্ছে না। উল্টো হতে পারে যে উল্টো জল একটু আধটু আসতেও পারে। এই কন্ডিশনটার নাম হচ্ছে সাম্যাবস্থা। ক্লাস 11-এ অলরেডি তোমরা পড়ে এসছো, সাম্যাবস্থা চ্যাপ্টার ছিল রাসায়নিক আর আয়নীয়। তাহলে আমার শুরুতে যদি দেখি 5 মিনিট পর যদি দেখি, এটা তাহলে সাম্যাবস্থা আসতে তার 11টা বেজে গেছে। 5 মিনিট পর যদি দেখি, 10 মিনিট পর যদি দেখি, 45 মিনিট পর যদি দেখি, সব কটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করব। যখন দেখবো সাম্যাবস্থা অর্জন হয়ে গেছে 11টা, তখন কিউ ইকুয়ালস টু কে, কারণ সাম্যাবস্থা তৈরি হয়ে গেলে তখন আমরা কে দ্বারা প্রকাশ করি। ওই জন্য আমার কোশ্চেন ছিল সাম্য ধ্রুবক কে। এবার প্রশ্ন আসবে স্যার কিউ মানে কি? কিউ বলতে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, আমরা থার্ড ব্র্যাকেটে গাঢ়ত্ব প্রকাশ করি। তাহলে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব অর্থাৎ প্রোডাক্টের গাঢ়ত্ব, বিক্রিয়াজাত পদার্থ তার গাঢ়ত্বকে থার্ড ব্র্যাকেট, আর নিচে দেব বিক্রিয়ক অর্থাৎ রিয়াক্টেন্ট যেটাকে বলছি আমরা, বিক্রিয়কের গাঢ়ত্ব। এটাকে আমরা ইংরেজিতে বলি কি বলি যে কনসেন্ট্রেশন, এবং অনেক সময় বাংলায় সক্রিয় ভর, সক্রিয় ভর হয়েছে, এটা আমরা লিখলাম। তাহলে আমরা কিউ সম্পর্কে জানলাম, কিউটা কখন কে হবে সেই সম্পর্কেও জানলাম। কিউ কে বলা হয় বিক্রিয়া কোষেন্ট, কে কে বলা হয়, ওইখানটা তোমরা দেখতে পাবে না, কিউ কে বলা হয় কি বিক্রিয়া কোষেন্ট, আর কে কে বলা হয় সাম্য ধ্রুবক। হয়েছে? তাহলে আমরা কিউ এবং কে যে রাশিটাও জেনে গেলাম। এন সম্পর্কটা কি বলেছে, এনটা কি বোঝাতে চেয়েছে? এন বলছে তোমরা যে বিক্রিয়াটি করাচ্ছ তাদের দুজনের যদি টোটাল রিয়াকশন অর্থাৎ অর্ধ জারণ বিক্রিয়া আর অর্ধ বিজারণ বিক্রিয়াকে যখন যোগ করতে গিয়েছো, ওদের মধ্যে যতগুলি ইলেকট্রন যোগ বা বিয়োগ হয়েছে অর্থাৎ ইলেকট্রন সংখ্যার যে পরিবর্তন, এখানে ভাষাটা লিখে দিই সমতা যুক্ত, ঠিক আছে, শর্টে লিখছি ইলেকট্রন সংখ্যার
ইলেকট্রন সংখ্যার পরিবর্তন, এটাই হলো আমার এন হয়েছে। আর এটা তো অলরেডি তোমরা শিখে আসলে কিভাবে ক্যালকুলেশন করি। চলো একটা সমীকরণের সাপেক্ষে এটাকে বিচার করে দেখি। কোন সমীকরণ তোমাদের একদম পরিচিত, বারবার লিখছি, একই লিখলে কি হবে তোমরা চেঞ্জটা বুঝতে পারবে। তাহলে আমাদের সমীকরণ ছিল কি, জিঙ্ক -2 ইলেকট্রন সমান Zn2 প্লাস, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান কপার, যোগ করি জিঙ্ক প্লাস কপার 2 প্লাস কপার Zn2 প্লাস। বোঝা গেল? তাহলে আমি যদি ওখানে পরে লিখবো, আগে এখানে লিখে দিই। অতএব কিউ সমান কনসেন্ট্রেশন অফ কপার, কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস, মানে কোনগুলো লিখলাম, প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ জিঙ্ক, কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস। লেখা বোঝা গেল? লেখা বোঝা গেল? এরপরে লিখবো যে এটা সমান Zn2 প্লাস ডিভাইডেড বাই কপার 2 প্লাস। তখন প্রশ্ন হবে, স্যার এরা কোথায় গেল, এরা কোথায় গেল? যত যাব আমরা আস্তে আস্তে ডেপতে যাব। এরা কোথায় গেল? আমরা বলবো যে যে কনসেন্ট্রেশন টার্মটা বলছি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে যদি তুমি সলিড কোনো টার্ম থেকে থাকে, থার্ড ব্র্যাকেটে যদি তোমাকে লিকুইড কোনো টার্ম থেকে থাকে, থার্ড ব্র্যাকেটে যদি কোনো আয়ন থাকে, আয়ন ওটারই আমরা নাম দিয়েছি অ্যাকোয়াস, এ কিউ, দেখবে আয়ন থাকলে এ কিউ লেখা থাকে। আর থার্ড ব্র্যাকেটে যদি জেনারেলি থাকবে না, তবু বলছি থার্ড ব্র্যাকেটে যদি গ্যাস কোনো থেকে থাকে, এই সলিডটাকে আমরা ধরে নিচ্ছি ওর ভ্যালু 1, লিকুইডটাকে আমরা ওই ভ্যালু 1, আয়নটাকে আমরা 1 নয়, তাহলে স্যার কত সেটা কোশ্চেন বলে দেবে। গ্যাসটাকে 1 নয়, সেটা কত কোশ্চেন বলে দেবে, 1 নয়। গ্যাসটাকে আমরা আরেকটা টার্মে লিখি পার্সিয়াল প্রেসার অফ গ্যাস। যত আমরা দেখতে যাব এগুলো শিখবো। তাহলে খেয়াল করো, কপারকে কি আমরা ধাতু বলতে পারি, সলিড বলতে পারি কিনা? দেখবে কোশ্চেন দেওয়ার সময় এখানে নয়, একটু আগে দিয়েছিলাম সলিড বলে ব্র্যাকেটে এস লিখেছিলাম, ধাতুগুলোকে সলিড ধরে নেওয়া হয়। আর দেখো তো Zn2 প্লাস কপার 2 প্লাস এরা কি আয়ন? আয়ন 1 ধরা যাবে না, কত ধরবো জানি না। আর যেটা কনফার্ম জানি সেই ভ্যালুটা বসাতে পারবো, যেটা জানি না সেটা কি, সেটাকে রেখে দিতে হবে। বোঝা গেল? তাহলে এই সমীকরণ থেকে আমি কিউ এর ভ্যালু ক্যালকুলেশন শিখলাম। চলো আরেকবার উপরে যাই। তাহলে আমরা কি শিখলাম? কিউটা শিখে গেলাম। কি শিখলাম? কিউটা শিখে গেলাম। এই যে এবার স্যার এন, এন দেখো তো যে সমীকরণে যখন আমরা এই টোটাল সমীকরণ লিখতে গেছি তখন ইলেকট্রন সংখ্যার কত পরিবর্তন? স্যার 2 মাইনাস ছিল, 2 প্লাস ছিল, অর্থাৎ 2 করে পরিবর্তন হয়েছে। স্যার 4 হবে না? না না, কাটাকুটির জন্য টোটাল যে ইলেকট্রন। তাহলে এই সমীকরণ অনুযায়ী ইলেকট্রন সমান ইলেকট্রনের ভ্যালু 2। চলো একটু আগেরটাই দেখে নিই, তোমরা বলার বা বোঝার চেষ্টা করো কোথায় আছে। এর আগে আছে এই যে, আর এই কোশ্চেনটাই স্যার, এই কোশ্চেনটাই ইলেকট্রন সংখ্যার পরিবর্তন কত? স্যার এখানে তো 2, এখানে তো 1, এখানে 2, এখানে 1। বলো সমতা বিধান করতে যাওয়ার জন্য বা এ করার জন্য ইলেকট্রনটা কত হচ্ছে? এখানেও 2 হয়ে গেছে, তাই এখানেও এন ভ্যালু 2। কি বললাম বোঝা গেল? তাহলে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে মনে আগে অ্যান্সার দাও, তারপরে এটা পজ করে রাখো, অ্যান্সার দিয়ে চেক করো কত হতে পারে। মনে মনে আগে অ্যান্সার দাও, তারপরে মিলাও কত হতে পারে। কত? 3 আর 2? না, 2 3 এ 6 মাইনাস 3 2 এ 6 প্লাস, তার মানে এখানে n সমান 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা কিউ শিখলাম আর এন শিখলাম। স্যার কিউ আর এন শিখে গেলে E0 সেল তো একটু আগেই শিখে গেছি, তার মানে ই সেল শিখে গেলাম। কি বললাম বোঝা গেল? ই সেল। চলো এই সমীকরণটাই, এই কোশ্চেনটাকে আমরা পুট করার চেষ্টা করি, বাকি পরের দিন অনেক কোশ্চেন সলভ করব। আমি তুলে দিলাম, তোমরা দেখতে পাবে না, আমি মোটামুটি তবুও লিখে দিচ্ছি। তাহলে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই এন লগ অফ কিউ, ভ্যালু বসাচ্ছি। ই সেল সমান এর মান, এর প্রমাণ বিজারণ বিভাগের মান মনে আছে? দেখে নাও, আরেকবার দেখে নাও, মনে আছে যদি? কত আছে? আরেকটু পরে কত ছিল? এই দেখো, জিঙ্ক আর কপার দিয়ে 1.1,
1.1, ঠিক আছে। তাহলে এটা লিখে দিলাম 1.10 লিখতে পারো, না পারো ছেড়ে লিখে দিলাম। 0.059 চেঞ্জ অফ ইলেকট্রন, এন ভ্যালু কত? এই সমীকরণ বলছে, দেখে নাও আরেকবার। এই সমীকরণে যে চেঞ্জ অফ ইলেকট্রন কত? 2। তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন ইকুয়ালস টু 2 লগ অফ কিউ এর ভ্যালু অলরেডি আলাদা করে লিখে রেখেছি। কিউ এর ভ্যালু কত? Zn2 প্লাস Cu2 প্লাস, এটা হয়েছে। এবার বলে দিই তোমাদের এই Zn আর Cu এর ভ্যালুটা বলে দেওয়া থাকবে, কারণ যখন তোমাকে কোশ্চেন দেবে ব্র্যাকেটে লিখে দেওয়া থাকবে। স্যার কোশ্চেন কিভাবে দেবে দেখে নাও। কোশ্চেন তোমাকে দিবে জিঙ্ক, অনেক ভাবেই দিতে পারে, তার মধ্যে আপাতত এই কোশ্চেন সলভ করার জন্য আমি কোশ্চেন দিচ্ছি জিঙ্ক 2 প্লাস কিছু একটা ভ্যালু বলে দিলাম, 0.5 বলে দিলাম, চলো 0.5 মোলার। কপার 2 প্লাস, চলো এটাকে বললাম 0.3 মোলার কপার ব্র্যাকেটে সলিড। এটা কি বললাম, বোঝা গেল? তাহলে আমার এখানে ভ্যালুটা কত দিল? জিঙ্কের জায়গায় 0.5, তাহলে আমি লিখবো 1.10 মাইনাস, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, তাই 59 যেটা আছে অর্থাৎ 0.059 এটাকে 0.06 ধরে নাও, 60। ক্যালকুলেশনের সুবিধার্থে বলছি, আর কিছু না। ক্যালকুলেটর ইউজ দিলে কোনো সমস্যা ছিল না। জেডেন এর ভ্যালু কত দেওয়া হয়েছে? 0.5, কপারের ভ্যালু কত দেওয়া হয়েছে? 0.3। ক্লিয়ার? তাহলে এখানে কত হলো? 1.10 মাইনাস 0.03, 2 দিয়ে কেটে দিলাম, লগ অফ দশমিক উঠলে হবে 5/3। সেটা সলভ করবো কি করে? সব আছে, সব হবে। দেখো 1.10, 0.03, আমি এটাকে মনে মনে এতটা পার্ট ধরে নিচ্ছি, লগ অফ a/b। ক্লাস 9-এ পড়েছো লগের ফর্মুলা, এবং ক্লাসে বলতে পারি লগ 5 মাইনাস লগ 3 a/b। লগ a/b মানে লগ a বাই লগ b। এবার চলে আসো স্যার, এটা তো করলাম, ভ্যালু কি করে হবে? ক্যালকুলেটর ইউজ না থাকলেই তোমাকে ভ্যালু মুখস্থ করতে হবে। কটা? অ্যাটলিস্ট 5টা মুখস্থ করলেই তোমার কেমিক্যাল কাইনেটিক্স আর ইলেকট্রোকেমিস্ট্রি এবং আদার্স লগ রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, ইকুইলিব্রিয়াম, সব জায়গাতেই একই ভ্যালু এবং একইভাবে কাজে লাগবে। প্রথমে বলবো লগ 2। লগ 2 এর ভ্যালু হয় কি? 0.29 হয়, কিন্তু তুমি মনে রাখবে 0.30, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে লগ 2 এর ভ্যালু 30, লগ 3 ওর ভ্যালু হয় 0.46, তোমার সুবিধার্থে বলবে 45। অ্যাকচুয়ালি যেখানে যেমনভাবে কাটাকুটির দরকার সেটা করলে বেটার। লগ 5 0.69 হয়, আমরা মনে রাখবো 0.70, তাহলে 30, 45, 70। লগ 7 খুব একটা কোশ্চেন আমি দেখতে পাই না, তবু লিখে দিচ্ছি 0.84। তোমরা 85ও মনে রাখতে পারো, 85ও মনে রাখতে পারো। আর কি আছে? লগ 11, এটাই যথেষ্ট। লগ 11 এটা হচ্ছে 104, এটাকে তোমরা চাইলে 1.05ও মনে রাখতে পারো। তাই আমি যেটা ভাবে মনে রাখি যে 30, 45, 70, 85 এবং 105। 30, 45, 70, 85, 105। তাহলে সেই হিসাবে আমি যদি এই মানটা ক্যালকুলেশন করি, এখানে আসবে 1.10 মাইনাস 0.03, এটা হচ্ছে 0.5। 5 এর ভ্যালু আমি 70টাই ধরছি, 0.70 মাইনাস 0. আর 3 এর ভ্যালুটা 45 ধরছি, অর্থাৎ 0.45। এটা দাঁড়ালো 1.10 মাইনাস 0.03 ইন্টু 70 থেকে 45 বাদ দিলে 25, নাকি 0.25। তাহলে আর কি আছে বাকি ক্যালকুলেশন? নিজের গুণের কাছে 3 25 75, 75 মানে 75, 4টার আগে দশমিক, এটা। তাহলে 1.100075 ক্যালকুলেশন করে দিই, 5829 1 পয়েন্ট, আপাতত যেটা অ্যান্সার 1.0
925 1.0925 ভোল্ট। যদি ক্যালকুলেটর ইউজ থাকতো তাহলে আমাদের এই জায়গাতেই অ্যান্সার হয়ে যেত, এই জায়গাটাতে, কারণ ক্যালকুলেটরে আমরা বসিয়ে দিতে পারতাম। হয়েছে? আমি একটা অঙ্ক করালাম, নেক্সট ডেটে আমার শুধুমাত্র ই সেল দিয়ে বেশ কয়েকটা অঙ্ক করাবো, তারপরে ই সেলের সঙ্গে ডেল জি আর ই জিরো সেলের সঙ্গে ডেল জি জিরো, এইগুলো রিলেশন বলবো এবং তার কি কোশ্চেন থাকে বা কিভাবে ম্যাথ থাকে সেটা, তারপরে কি আছে সাম্যদ্রব্যকের মান নির্ণয় করব। বোঝা গেল? আজ অনেকটাই হয়ে গেল সময়, তাই এখানে পর্যন্ত রইল। নেক্সট ক্লাস কিন্তু ম্যাথ হবে, ম্যাথ ই জিরো সেল রিলেটেড, ই জিরো আর সেল, ই সেল, ই জিরো সেল, ই সেল, del G জিরো and del G এবং কে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো করবেই, সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে এবং লাইক দেবে। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে, কেমন? আর তোমাদের যে জায়গাটা প্রবলেম হবে বা বুঝতে এখানে অসুবিধা হবে কমেন্টে লিখে দেবে, আমি নেক্সট ক্লাসে সেই জায়গাটা রিক্যাপ করার পরেই পরবর্তী শুরু করব। হয়েছে? আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক।